ফেভারিট র্যাঙ্কিং আবার ঠিক ফেভারিট র্যাঙ্কিংও না। ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে নট আউট নমনে আমরা একটা ফেভারিট র্যাঙ্কিং তো করেছিলাম। টপ 10 কান্ট্রিজ যারা বিশ্বকাপের শিরোপা জিততে পারে 1 থেকে 10 নম্বরে কোন দল কোথায় ছিল, সেইটা আমার কাছে এখনও তাই আছে। তবে প্রথম রাউন্ডের ম্যাচ সেগুলো শেষ হওয়ার পরে প্রত্যেকটা দল যখন একটা করে ম্যাচ খেলেছিল, তারপরে কিন্তু একটা র্যাঙ্কিং করেছিলাম, যেটা ছিল সবচেয়ে ইমপ্রেসিভ আসলে ওই 10 দলগুলোর মধ্যে কারা কীরকম, ওই র্যাঙ্কিংটা। এখন তো প্রত্যেকটা দল দুটো করে ম্যাচ খেলেছে, আবারও যদি একটা র্যাঙ্কিং করি তাহলে আগেরটাতে কিন্তু ব্যাপক ওলটপালট হয়ে যাচ্ছে। আমার ফেভারিট র্যাঙ্কিং কিন্তু বদলাচ্ছে না। আমি বলছিলাম, আগেও বলেছি যে ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ শেষ হওয়ার পরে আমি আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করবো। এখন ধরুন ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমার যে ফেভারিট র্যাঙ্কিংটা ছিল, তাতে 1 নম্বরে ফ্রান্স, 2 নম্বরে স্পেন, 3 নম্বরে আর্জেন্টিনা, 4 নম্বরে পর্তুগাল, 5 নম্বরে ইংল্যান্ড, 6 নম্বরে ব্রাজিল, 7 নম্বরে জার্মানি, 8 নম্বরে নরওয়ে, 9 নম্বরে মরক্কো, 10 নম্বরে নেদারল্যান্ডস। আমি কিন্তু ওই র্যাঙ্কিংটা এখনও রাখছি। গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচগুলো সবগুলো দল যখন খেলে ফেলবে, খেলা যখন নকআউট পর্বে চলে যাবে, তখন আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করবো। তবে এইবার যে একটা ফেভারিট র্যাঙ্কিং এক ম্যাচ শেষে কোন দল কীরকম ইমপ্রেসিভ তার ভিত্তিতে করেছে এই 10টা দলের মধ্যে, 2 ম্যাচ করে শেষ হওয়ার পর সেটা আবার একটু করছি। আমার সঙ্গে আপনার কতটা মিলছে মিলিয়ে দেখুন। আমার এই র্যাঙ্কিংটাতে 10 নম্বরে মরক্কো, যারা প্রথম রাউন্ডের ম্যাচ শেষের র্যাঙ্কিংটাতে 5 নম্বরে ছিল। এই ম্যাচটাতে কিন্তু তারা জিতেছে। সেকেন্ড ম্যাচটাতে তারা হারিয়েছে স্কটল্যান্ডকে 1-0 গোলে। তবে সেইখানটাতে মরক্কোকে খুব ইমপ্রেসিভ লাগেনি। প্রথম ম্যাচটাতে ব্রাজিলের বিপক্ষে 1-1 গোলের ড্রতেও তাদের যতটা ইমপ্রেসিভ লেগেছে, এইখানে হয়তো ততটা লাগেনি। আর অন্য দলগুলোর হিসাব নিকাশও তো আছে, যেই কারণে আমি আশরাফ হাকিমের এই মরক্কোকে 10 নম্বরে রাখছি। 9 নম্বরে নরওয়ে। নরওয়েকে কিন্তু খুবই ইমপ্রেসিভ লেগেছে এই রাউন্ডের ম্যাচটাতেও, যেখানে সেনেগালকে তারা 3-2 গোলে হারিয়ে দিয়েছে। আর্লিং হালান্ড 2টো গোল করেছেন। প্রথম ম্যাচটাতেও যেমন ইরাকে 4-1 গোলে তারা হারিয়েছে, সেখানেও হালান্ডের 2 গোল ছিল। এখন আমি আগের ফেভারিট র্যাঙ্কিংটাতে, মানে ওই যে এক রাউন্ড শেষে, সেইখানে নরওয়েকে 6 নম্বরে রেখেছিলাম। এখন তাদের পিছিয়ে 9 নম্বরে নিয়ে আসছি। এইটাতে নরওয়ের আসলে অতটা দায় নাই, অন্যান্য দলগুলো আরও ইমপ্রেসিভ বলে আমার কাছে মনে হয়েছে, যেই কারণে হালান্ডের নরওয়েকে পিছিয়ে আমি 9 নম্বরে নিয়ে যাচ্ছি। 8 নম্বরে নেদারল্যান্ডস, ভেরি ইমপ্রেসিভ। এই রাউন্ডে তারা হারিয়ে দিয়েছে সুইডেনকে, সেইটাও 5 গোলের ব্যবধানে। প্রথম ম্যাচটাতে তারা জাপানের সঙ্গে যে 2-2 গোলে ড্র করেছিল, ডাচ টিউলিপ কিন্তু ফুটে উঠেছে সুইডেনের বিপক্ষে দুর্দান্তভাবে। আমি তাদেরকে আগের র্যাঙ্কিংটাতে 9 নম্বরে রেখেছিলাম প্রথম ম্যাচ শেষে জাপানের সাথে 1 গোলের ড্রর পর। এখন সুইডেনের সাথে এত ইমপ্রেসিভ একটা ভিক্টরির পর যদি একটু না এগোই তাহলে আর কিভাবে হয়, তাদেরকে 8 নম্বরেই রাখছি। আরও একটু এগোতে পারতাম, কিন্তু অন্যান্য দলগুলোর কারণে আসলে নেদারল্যান্ডসকে এইখানটাতেই রাখতে হচ্ছে। 7 নম্বরে বড় একটা চমক, ইংল্যান্ড। ইংল্যান্ড 7 নম্বরে চমক কেন? কেননা ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচগুলো যখন প্রত্যেকটা দল খেলে ফেলেছিল, তারপরে আমার ফেভারিট র্যাঙ্কিংয়ে 1 নম্বর ইংল্যান্ডকে তুলেছিলাম। ফেভারিট মানে ওই ইমপ্রেসিভ র্যাঙ্কিংটাতে। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা ইংল্যান্ড দুর্দান্ত খেলেছে, স্পেশালি সেকেন্ড হাফটা ছিল মেজমারাইজিং। কিন্তু সেকেন্ড ম্যাচটাতে ঘানার বিপক্ষে ওই ইংল্যান্ডকে খুঁজে পাওয়া যায়নি। তারা ঘানার ওই বাস পার্ক করা স্ট্র্যাটেজির বিপক্ষে একেবারেই অসহায় তাদের লাগছিল। কোনোভাবেই ঘানার ডিফেন্স তারা ভাঙতে পারছিল না। শেষ দিকে গিয়ে কিছু চান্স পেয়েছিল বটে, একটা ক্রসবারে লেগেছে, একটা হ্যারিকেন মিস করেছেন, একটা গোল লাইন ক্লিয়ারেন্স হয়েছে, কিন্তু স্টিল ইংল্যান্ড প্রথম ম্যাচে যতটা ইমপ্রেসিভ ছিল, যেই কারণে তাদের 1 নম্বরে রেখেছিলাম, সেকেন্ড ম্যাচে ততটাই নিষ্প্রভ, সেই কারণে তাদেরকে 1 থেকে নামিয়ে আমি হ্যারিকেনের এই দলকে 7 নম্বরে নামিয়ে আছি। 6 নম্বরে ব্রাজিল। প্রথম ম্যাচ শেষে তাদেরকে 7 নম্বরে রেখেছিলাম। এই রাউন্ডটাতে তারা জিতেছে হাইতির সঙ্গে 3-0 গোলে। খুব যে ইমপ্রেসিভ তা হয়তো না, আবার খুব ইমপ্রেসিভ হওয়ার হয়তো বা প্রয়োজনও পড়েনি। ফার্স্ট হাফেই তারা যখন ম্যাচটা নিশ্চিত করে ফেলেছে জয়টা, সেকেন্ড হাফটা আর অত এফোর্ট দিয়ে খেলেনি। একটা ব্রাজিলের জন্য বিগ কোয়েশ্চেন মার্ক হচ্ছে গিয়ে রাফিনিয়ার ছিটকে যাওয়াটা। রাউন্ড অফ 16-এর আগে তিনি ফিরতে পারবেন না, আদৌ কি ফিরতে পারেন কিনা, বা ততদিন ব্রাজিল টুর্নামেন্টে টিকে থাকতে পারে কিনা, সেটা একটা কোয়েশ্চেন মার্ক। তবে যেহেতু নেইমার এখনও ফেরেননি, নেইমার ফিরলেই ব্রাজিল আরও একটু উদ্দীপিত, আরও একটু অনুপ্রাণিত, আরেকটু অন্যরকম সাম্বার ব্রাজিলকে দেখা যাবে বলে আশা করছি। প্রথম ম্যাচটাতে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করার পর তাদেরকে আমি 7 নম্বরে রেখেছিলাম। সেকেন্ড ম্যাচটা হাইতির বিপক্ষে 3-0 গোলে জয়ের পর এই ভিনিসিয়াস জুনিয়রের দলটাকে আমি 6 নম্বরে রাখছি। 5 নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, যাদেরকে প্রথম ম্যাচ শেষে আমি 10 দলের মধ্যে 10 নম্বরে রেখেছিলাম, এবং সেটা রাখবো না কেন, কঙ্গোর সঙ্গে 1-1 গোলে তারা ড্র করেছে, এবং যেইভাবে তারা ড্রটা করেছিল সেটা অনেক প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়েছিল। তবে সেকেন্ড ম্যাচটাতে তারা উজবেকিস্তানের বিপক্ষে ডোমিনেটিং একটা জয় পেয়েছে 5-0 গোলের ব্যবধানে। ক্রিস্টিয়ানো রোনালদো নিজেও 2টো গোল পেয়েছেন। হ্যাটট্রিকটা তার হতেই পারতো, হ্যাটট্রিকটা তার হওয়া উচিতও ছিল, বাট সেটা না হলেও পর্তুগাল যে আসলে কামব্যাকটা করেছে, ওই যে আমি আমার ভিডিওটাতে বলেছিলাম, ক্রিস্টিয়ানো রোনালদো ওই আর্নল্ড শোয়ার্জেনেগারের মতো, টার্মিনেটের মতো, আই উইল বি ব্যাক, ওই রকমভাবেই পর্তুগাল আসলে এবং ক্রিস্টিয়ানো রোনালদো কামব্যাক করেছে, যেই কারণে তাদেরকে আমি 10 থেকে 5 নম্বরে তুলে আনছি। 4 নম্বরে স্পেন, লামিন ইয়ামালের স্পেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রপার ফেভারিট র্যাঙ্কিংটাতে তাদেরকে আমি 2 নম্বরে রেখেছিলাম, কিন্তু প্রথম ম্যাচের পরে তাদেরকে 8 নম্বরে নিয়ে গেছিলাম ওই
যেই ইমপ্রেশনটা তারা দিয়েছিল, কেননা কাবো ভের্দের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল, বড্ড ওইটা একেবারে বিব্রতকর স্পেনের জন্য। তবে সেকেন্ড ম্যাচটাতে তারা সৌদির বিপক্ষে 4-0 গোলে জিতেছে। সৌদি আরব এমন কোনো অপোনেন্ট না, কিন্তু প্রথম ম্যাচের ওই বিপর্যয়ের পর স্পেনের এই ঘুরে দাঁড়ানো জয়, লামিনী ইয়ামালের শুরু থেকে খেলা, মিকেল ওয়াইয়ারজাবালের জোড়া গোল করা, স্পেনের ছন্দ খুঁজে পাওয়া, সব কিছু মিলিয়ে তারা আবার ব্যাক ইন বিজনেস, যেই কারণে 8 নম্বরে থাকা স্পেনকে আমি এখন 4 নম্বরে তুলে আনছি দ্বিতীয় ম্যাচ শেষে। 3 নম্বরে আর্জেন্টিনা, লিওনেল মেসির আর্জেন্টিনা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি এই দলগুলোকে নিয়ে যে তিনটা র্যাঙ্কিং কিংবা এই যে ইমপ্রেশনের ভিত্তিতে যেটা করছি, এই তিনটাতেই আর্জেন্টিনা 3 নম্বরেই রেখেছি তাদেরকে। বিশ্বকাপ শুরু হওয়ার আগের ফেভারিট র্যাঙ্কিংয়েও তারা 3 নম্বরে, প্রথম ম্যাচ যখন সবগুলো দল খেলেছিল তারপরে হিসাবটা তো আর্জেন্টিনা 3 নম্বরে, 2 ম্যাচ করে খেলার পরে হিসাবেও আর্জেন্টিনা 3 নম্বরেই। প্রথম খেলায় তারা আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছে, লিওনেল মেসির হ্যাট্রিক। সেকেন্ড ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে, লিওনেল মেসির 2 গোল। ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা 5 গোল দিয়েছে, 5টাই মেসির। 2 ম্যাচের ক্লিন শিট তারা রেখেছে। ইউরোপিয়ান টিম অস্ট্রিয়ার বিপক্ষে একটা টাফ টেস্টে তারা জিতেছে, যদিও ওই ম্যাচটা আর্জেন্টিনা খুব ভালো খেলেছে এমনটা বলার উপায় নাই। তো সব কিছু মিলে, আবার যে খুব খারাপ খেলেছে সেটা তো আর বলবেন না। তো সব কিছু মিলে আমি আর্জেন্টিনাকে আসলে 3 থেকে পিছিয়ে দিচ্ছি না, আবার ধরেন 3 থেকে এগিয়েও রাখছি না, তাদেরকে আমি ওই ইমপ্রেশনের ভিত্তিতে 3 নম্বরে ইনফ্যাক্ট রাখছি। 2 নম্বরে জার্মানি। এই দলটা কিন্তু ক্রমশ এগুচ্ছে। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগের ফেভারিট র্যাঙ্কিংয়ে তাদেরকে রেখেছিলাম 7 নম্বরে, প্রথম ম্যাচ শেষের হিসাবে তাদেরকে রেখেছি 4 নম্বরে। 2 ম্যাচ খেলার পর এখন তাদেরকে 2 নম্বরে উঠে আনছি, কেননা ফার্স্ট ম্যাচে তারা কুরাসাওয়ার বিপক্ষে 7-1 গোলে জিতেছিল, তুলনামূলক দুর্বল দল ঠিক আছে, কিন্তু সেকেন্ড ম্যাচটা আইভরি কোস্টের বিপক্ষে তাদের 2-1 গোলের জয়, এবং সেই জয়টা তারা যেভাবে জিতেছে, যে কষ্টার্জিত জয়, পিছিয়ে পড়ছিল, সেকেন্ড হাফে ডেনিস উন্ডাফ তাদের বদলি খেলোয়াড় নেমে 2টা গোল করেছেন। এর মধ্যে ম্যাচ উইনিং গোলটা হচ্ছে গিয়ে ইনজুরি টাইমে। এই জাতীয় মোমেন্টগুলো কিন্তু পুরো টিমকে অনেক ক্ষেত্রে ইন্সপায়ার করে, যেই কারণে আর জার্মানিকে এখন পর্যন্ত তাদের ওই খেলাটেলা সব কিছু মিলে আইভরি কোস্ট কঠিন প্রতিপক্ষ, তাদের বিপক্ষেও জয়, সব মিলে এই যে ইমপ্রেশনটা আমি পেয়েছি সেই হিসাবকে জার্মানিকে আমি আসলে 4 থেকে তুলে 2 নম্বরে নিয়ে আসছি। এবং 1 নম্বরে ফ্রান্স। ফ্রান্স বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফেভারিট র্যাঙ্কিংটাতে আমি 1 নম্বরে রেখেছিলাম, প্রথম ম্যাচ শেষের হিসাবটাতে তাদেরকে 2 নম্বরে নামিয়ে এনেছিলাম। সেনেগালের সঙ্গে তাদের ওই ম্যাচের ফার্স্ট হাফটা আমার পছন্দ হয়নি, অনেকেরই পছন্দ হয়নি। সেকেন্ড ম্যাচের প্রতিপক্ষ ভীষণ দুর্বল ইরাক, এবং সেই ম্যাচে আবার ওই যে বজ্র বৃষ্টি টিষ্টি হয়ে 2.5 ঘন্টা খেলা বন্ধ প্রায়, ওগুলো অনেক কিছু হয়েছে। জিতেছেও তারা 3-0 গোলে, কিন্তু ফ্রান্সকে অনেক বেশি স্টেডি মনে হয়েছে, এবং তারা আসলে কি করতে যাচ্ছে সেই কনভিকশনটা ফ্রান্সের খেলায় দেখা গেছে। কিলিয়ান এমবাপ্পে তো আছেনই, এই ম্যাচেও জোড়া গোল করেছেন, ফলে ফ্রান্স মনে হচ্ছে যে টুর্নামেন্টে তারা পিক করছে, তারা জানে যে তারা কিভাবে এগুতে চায়, কিভাবে এগুচ্ছে, এবং সকল কিছু বিবেচনায় রেখে আমি দিদির দেশমের এই দলটাকে, প্রতিপক্ষ ইরাক সেকেন্ড ম্যাচের তুলনামূলক সহজ জয় তারা পেয়েছে, তারপরেও অন্যান্য দল সকল ইকুয়েশন করে আমি এই ফ্রান্সকে এই হিসাবটাতে 1 নম্বরে রাখছি। তাহলে ফুটবল বিশ্বকাপে প্রতিটা দলের 2 ম্যাচ শেষে নট আউট মানে যে ফেভারিট র্যাঙ্কিং, কিন্তু ফেভারিট র্যাঙ্কিং না, ইমপ্রেশনের ভিত্তিতে আমি যে টপ 10টা করেছি শিরোপা জয়ের হিসাবে, সেইটা অনেকটা এরকম: 1 নম্বর ফ্রান্স, 2 নম্বর জার্মানি, 3 নম্বর আর্জেন্টিনা, 4 নম্বর স্পেন, 5 নম্বর পর্তুগাল, 6 নম্বর ব্রাজিল, 7 নম্বর ইংল্যান্ড, 8 নম্বর নেদারল্যান্ডস, 9 নম্বর নরওয়ে এবং 10 নম্বর মরক্কো। এই যে 2 ম্যাচ শেষে ইমপ্রেশনের ভিত্তিতে যেই র্যাঙ্কিংটা করলাম, সেইটা আমার সঙ্গে তো আর আপনার পুরোটা মিলবে না, কারোর সঙ্গে পুরোটা মিলে না, কিন্তু ইন্টারেস্টিং। 1 নম্বরে থাকা ইংল্যান্ডকে আমি নিয়ে এসেছি 7 নম্বরে, বা আগেরবার 10 নম্বরে রেখেছিলাম যে পর্তুগাল, তাদের নিয়ে এসেছি 5 নম্বরে। অনেক ওলটপালট কিন্তু আসলে হয়েছে। সেই ওলটপালটের কোন জায়গাগুলোর সঙ্গে আপনি একমত, কোন জায়গাগুলোর সঙ্গে আপনি দ্বিমত, জানাতে পারেন।